আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসের এইচটিএমএলটা দেখি। এই যে এখানে আমরা জায়গা দিলাম, ওকে, ওদেরকে তো আমরা ফ্লোট ব্যাপারটা করছি, তাই না? খেয়াল করেন, আমি যখন কন্টেন্টের উপর হোভার করছি, সে দেখেন একটা কিছু অংশ নীল করছে, একটা অংশ হলুদ করছে, তাই না? একটা অংশ হলুদ করছে না? যে অংশটুকু হলুদ ওটা হচ্ছে তার মার্জিন, অর্থাৎ তার আসল সাইজ এতটুকু, কিন্তু সে দখল করে রাখছে এতটুকু, এক্সট্রা অতটুকু দখল করছে, এই জন্য ওটা সহ দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখানে এখানে যদি আমি 1 পিক্সেল বাড়াই দিই, ও নিচে নেমে গেছে কেন? কারণ সে ওইখানে 300 পিক্সেল জায়গা পায় নাই, তাকে আমার 300 পিক্সেল জায়গা দিতে হবে যদি আমি তাকে ডানে আনতে চাই। ঠিক আছে, এখন দেখেন যদি আমি এইটাকে মার্জিন তো দিলাম, যদি আমি প্যাডিং দেই, প্যাডিং 20 পিক্সেল, খেয়াল করেন তার ভিতরে যে আমি 630 পিক্সেল জায়গার কথা বলছি, সে কিন্তু এখানে ঠিকই 630 পিক্সেল জায়গা দখল করছে। এই যে যেটা হালকা নীল, সেটা গাঢ় নীল অংশটা দিয়ে বোঝাচ্ছে সে প্যাডিং এর কারণে এক্সট্রা জায়গা দখল করছে, যেটা তার নিজস্ব এরিয়া, এইটুক তার নিজস্ব এরিয়া। ঠিক আছে, আর এইটা যেটা, এটা তার এক্সটার্নাল এরিয়া, মার্জিন, সেটা তার বাহিরের এরিয়া। এখন সে না, সে এক্সাক্ট 630 আছে। এই আসমানি যে এরিয়াটা, সেটা এক্সাক্ট 630 পিক্সেলই আছে, কিন্তু প্যাডিং এর কারণে সেটা এখন এদিকে 20 ওদিকে 20, 670 পিক্সেল হয়ে গেছে। সঙ্গে আবার 30 পিক্সেল অ্যাড হয়ে তারা 700 পিক্সেল হয়ে গেছে। তাহলে আমি যদি এটাকে এখন সাইডে নিতে চাই, তাহলে আমার এখানে দিতে হবে 260 পিক্সেল। যদি আমি 261 পিক্সেলও দেই, নিবে না। বোঝা গেল? বোঝা গেল কি বলছিলাম, যে তার যতটুকু জায়গা সে ততটুকুই রাখবে প্যাডিং দিলে, এতটুকু তার ঠিকই 630 পিক্সেল আছে, সে ভেতরেই আরো বেশি জায়গা দখল করলো, যার কারণে সে দেখেন এখান থেকে উভয় দিক থেকে সরে আসছে। এই সরে আসাটা মার্জিন দিলেও হতো, কিন্তু মানে আমরা একটা জিনিস আপনাদের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, একই তো কাজ হচ্ছে, আলটিমেটলি তারা সরেই আসছে, জায়গায় দখল করছে, মার্জিনের প্যাডিং কেন পার্থক্য হবে? পার্থক্য এখানে হবে যদি আমি এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই। এখন খেয়াল করেন প্যাডিং এর যে অংশটুকু, সে অংশটুকু সহ ব্যাকগ্রাউন্ডের ভিতর পড়ছে, কারণ সে অংশটা ওর এরিয়ার ভেতরে, এই জন্য এটা সহ ব্যাকগ্রাউন্ড পড়ছে। আপনি খেয়াল করেন এটা সহ ব্যাকগ্রাউন্ড হয়েছে, তাই না? কিন্তু মার্জিনের যে এরিয়া, ওইটা ব্যাকগ্রাউন্ড হয় না কেন? কারণ ওইটা তার নিজের এরিয়ার ভিতরে না, ওইটা বাহিরে, এই জন্য ওইটা মার্জিন ব্যাকগ্রাউন্ডের অংশে যায়নি। এরকম কিছু কারণে আমরা মার্জিন প্যাডিং ব্যবহার করি, এই জন্য আমাদের এই পার্থক্যটা করতে হয়, কোথায় মার্জিন দিব, কোথায় প্যাডিং দিব। প্যাডিং মানে তার নিজস্ব এরিয়ার ভিতরে, মার্জিন মানে তার নিজস্ব এরিয়ার বাহিরে। ঠিক আছে, ওই এরিয়ার বাহিরে তার কন্ট্রোল নাই, এটার ভিতরে তার কন্ট্রোল আছে, এই জন্য সে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারে। ঠিক আছে, এখন একটু বোঝা গেল পার্থক্য? আচ্ছা, গেল মার্জিন প্যাডিং, সবচেয়ে ঝামেলাপূর্ণ দুই বস্তু, বাকিগুলা সহজ। বর্ডার কি? ও আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি যদি এখন এটার একটা বর্ডার দিই, বর্ডার 2 পিক্সেল সলিড, আমি ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই, এখন দেখেন তো বর্ডার কোথায় হচ্ছে, প্যাডিং যে এরিয়া সেটা কিন্তু ভেতরে নিয়ে নিচ্ছে, এবং মার্জিন যে এরিয়া সেটা কিন্তু বাহিরে থাকছে। খেয়াল করছেন? হ্যাঁ, এখন যদি আমি আবার ওইটাকে বামে আনতে চাই, তাহলে কি করতে হবে? ধরে রাখতেছে, জায়গাটা ধরে নিচ্ছে। এখন যদি আমি এটাকে বামে আনতে চাই, তাহলে আমাকে 2 পিক্সেল 2 পিক্সেল 4 পিক্সেল জায়গা কমাতে হবে।
ঠিক আছে, এই ক্যালকুলেশন গুলা ঠিক মতো করতে হবে, কে কে জায়গা নিচ্ছে প্রত্যেককে জায়গা দিতে হবে। আমি আমি যেহেতু এখানে 2 পিক্সেল বর্ডার দিলাম, দুই সাইডে 2 পিক্সেল 2 পিক্সেল 4 পিক্সেল জায়গা নিল তারা, তাই আমাকে সাইড থেকে 4 পিক্সেল কমাতে হলো, অথবা এখান থেকে আমি 4 পিক্সেল 1 2 3 4 কমিয়ে দিতাম, যদি আমার এটাকে 260 রাখতে হয়। ঠিক আছে, কিছুটা বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে বর্ডার চলে আসলো। এখন আমি বর্ডার লেফট রাইট দেই। বর্ডার যদি শুধু বর্ডার না লিখে যদি বর্ডার লেফট দেই, বামে পাবে। বর্ডার রাইট দিলে, টপ দিলে, বটম দিলে, এটা তো না বোঝার কিছু নাই। একটা জিনিস যেটা বুঝতে হবে আপনাদেরকে, অনেক সময় দেখবেন বর্ডার এরকম দেওয়া যে না, বর্ডারে এটা থাকবে না, এটা মার্জিন প্যাডিং এর ক্ষেত্রে থাকবে মার্জিন। আচ্ছা, আমি বর্ডারটা দিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। মার্জিন না, প্যাডিং দেই, প্যাডিংটা উঠাই দেই। এখন প্যাডিং দেই, দেখেন এখন বলেন তো এই চারটার মধ্যে কোনটা কোন সাইডের? প্রথমে হচ্ছে টপ, এটা বাড়ালে উপরে, তারপরেরটা হচ্ছে রাইট, তারপরেরটা বটম, তারপরেরটা লেফট। অর্থাৎ উপর থেকে শুরু হয়ে ক্লক ওয়াইজ করে, আপনাদের দিয়ে ঘুরি ক্লক ওয়াইজ করে। ঠিক আছে, ঘড়ি যেদিকে ঘুরে সেদিকে ঘুরে, উপর, ডান, নিচ, বাম। আচ্ছা, যদি এখন এরকম থাকে, দুইটা থাকে, প্রথমটা উপর নিচ, দ্বিতীয়টা রাইট লেফট, যদি এরকম থাকে তাহলে না, প্রথমটা উপরের, পরেরটা রাইট লেফট দুইটারই, পরেরটা নিচের। কেন? যেহেতু আমরা তিনটা দিচ্ছি, তার মানে আমরা ফোর্থ এলিমেন্ট দেইনি। ফোর্থ এলিমেন্ট না দেওয়া মানে কি? কোন সাইড দেইনি? লেফট দেইনি। লেফট যদি না দেই সে কার থেকে আনবে? রাইট থেকে আনবে। যদি বটম না দিতাম টপ থেকে আনতো, তাই না? যদি যখন আমরা দুইটা এলিমেন্ট দেই তখন আমরা লেফট দেই না এবং বটম দেই না, টপ আর রাইট দেই, তাই না? তখন বটম করে কি টপ থেকে নিয়ে আসে এবং লেফট কি করে রাইট থেকে নিয়ে আসে। একইভাবে যখন আমরা তিনটা এলিমেন্ট দেই তখন আমরা লেফট দেই না, টপকে আলাদা দিচ্ছি, রাইট কে আলাদা দিচ্ছি, বটম কে আলাদা দিচ্ছি, কিন্তু লেফট কে আমরা কিছু দিই না, তখন লেফট কি করে রাইট থেকে নিয়ে আসে। এই জন্য যখন আমরা একটা দেই তখন আসলে আমরা কাকে দেই? টপকে দেই। লেফট রাইট কিন্তু পায় না, তখন তারা কি করে সবগুলাই টপ থেকে নিয়ে আসে। কেন? যখন রাইট না পায় তখন সে টপ থেকে টানে, যখন বটম না পায় সে টপ থেকে টানে, যখন লেফট না পায় সে রাইট থেকে টানে। রাইট থেকে টানা মানে কি? রাইট তো টপ থেকে টানছে, তার মানে আলটিমেটলি একটা দেওয়া মানে সবাই পাচ্ছে। এই জন্য যখন আমরা শুধু বর্ডার দিয়ে একটা দিই চারপাশে পাই, যখন আমরা দুইটা দেই প্রথমটা টপ বটম, পরেরটা রাইট লেফট। যখন আমরা তিনটা দেই প্রথমটা টপ, পরেরটা রাইট লেফট, পরেরটা বটম। চারটা দিলে তাহলে আপনাকে যেটা করতে হবে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে টপে আপনি যতটুকু চান ততটুকু দিবেন, রাইটে যতটুকু চান ততটুকু দিবেন, হ্যাঁ বাকি দুইটা 0 0 দিবেন। অর্থাৎ 10 পিক্সেল 5 পিক্সেল 0 0। অথবা যেটা করতে পারেন মার্জিন টপ 10 পিক্সেল, মার্জিন রাইট 10 পিক্সেল, আলাদা আলাদা করে দিতে পারেন, এক লাইনও দিতে পারেন। স্মার্টনেস এক লাইনে দেওয়া। আবার স্মার্টনেস যদি একটা লাগে তখন চারটা দেওয়ার দরকার নেই, জাস্ট মার্জিন রাইট দিয়ে বা লেফট দিয়ে একটা দিয়ে দেন। এটা হচ্ছে স্মার্টনেস। আপনি যত কম লাইন কোড লিখতে পারেন তত আপনার ফাইলের সাইজ ছোট হবে।
ঠিক আছে। আচ্ছা, গেল ব্যাকগ্রাউন্ড তো একটু আগে দেখলামই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো ইমেজ দিতে চাই তাহলে কিভাবে দেব? আমরা জাস্ট এখন যেটা করছি, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিচ্ছি, সে কেন যাবে না? হ্যাঁ। এখন দেখেন একভাবে করা যায়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবে দিয়ে এখানে ইউআরএল দিয়ে ইমেজের ইউআরএল দেওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এখানে দেখেন কয়টা এলিমেন্ট আছে বলুন তো? কালার, তারপর নান, রিপিট, স্ক্রল এবং কোঅর্ডিনেটস। এটা আসলে ফায়ারফক্স একটু ভিন্নভাবে লেখে। আমরা কিভাবে লিখি? প্রথমে হচ্ছে ইউআরএল, এখানে ভিতরে হচ্ছে ফাইলটা কোথায় আছে, ইমেজ, এই ফাইলটার নাম কি? slider.jpg। ইউআরএল ইমেজ slider.jpg, চলে আসছে ব্যাকগ্রাউন্ড। এখন আমরা কিছু এক্সট্রা এলিমেন্ট অ্যাড করব, যেমন আমি কি চাই ও রিপিট হোক, অর্থাৎ যেখানে শেষ হয়ে গেছে এখানে দেখেন উপর নিচে এতটুকু ব্যানার, যেহেতু জায়গা আছে সে আবার রিপিট করে ফেলছে। আমরা কি চাই রিপিট হোক? এখন হয়তো চাই না, কখনো কখনো চাইতে পারি। যদি চাই তাহলে লিখবো রিপিট, যদি না চাই তাহলে লিখবো নো রিপিট। আচ্ছা, যদি চাই শুধু ডানে বামে রিপিট হবে কিন্তু উপর নিচে হবে না, তাহলে রিপিট এক্স, তাহলে ও ডানে বামে রিপিট হতে থাকবে, যত জায়গা দরকার, যত বড় হবে ইমেজটা ততবার রিপিট হয়ে হয়ে জায়গা দখল করবে। যদি আমি চাই না ডানে বামে করবে না, শুধু উপর নিচে করবে, তখন রিপিট ওয়াই। এখন কিন্তু সে উপর নিচে রিপিট করছে কারণ জায়গা পাচ্ছে, ডানে বামে করবে না। যদি ইমেজটা ছোট হয় তখন সে ডানে বামে রিপিট করবে না। আচ্ছা, তো আমরা ধরেন রিপিট চাচ্ছি না, নো রিপিট, ঠিক আছে। এরপর এখন দেখেন না, ব্যাকগ্রাউন্ড সিএসএস থেকে দেওয়া যায়, ইমেজটা সিএসএস থেকে দিতে হয়। আচ্ছা দেখেন, এখন ব্যাকগ্রাউন্ডের পজিশনটা দেখেন তো কোত্থেকে শুরু হয়েছে? বুঝি নাই। ও রিপিট এক্স, রিপিট এক্স হচ্ছে, এক্স মানে কি, এক্স অক্ষ মানে হচ্ছে ডানে বামে রিপিট হবে, আর রিপিট ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ, উপর নিচে রিপিট হবে। ওই 9-10 তো সম্ভবত থাকে ছকের অঙ্ক। আচ্ছা, তাহলে নো রিপিট, রিপিট দরকার নেই আমাদের। এখন ইমেজের পজিশনটা দেখেন, এখানে একই ইমেজটা আছে, আমি এই জন্যই এই ইমেজটা দিলাম। এই দেখেন, এই যে টপ লেফট দেখেন, এখান থেকে শুরু হয়েছে না? একই জিনিস, একই জিনিস এখান থেকে শুরু হয়েছে না? কিন্তু এটা কি পুরাটা পাইছে? কেন পাইনি? পুরা জায়গা নাই, এই জন্য পাইনি। আচ্ছা, যদি এমন হয়, আমি চাচ্ছি ইমেজটা এখান থেকে শুরু না হয়ে এখান থেকে শুরু হোক, তাহলে কি করব? অথবা সে মানে এই যে মানে এই জায়গাটা তার এখানে চলে আসবে, এটা চাইতে পারি। অথবা আমরা চাই এখান থেকে একদমই না শুরু হয়ে এখান থেকে শুরু হোক, দুইটাই চাইতে পারি, তাই না? মানে আমরা ব্যাকগ্রাউন্ডের জায়গাটা পরিবর্তন করতে চাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই যদি চাই সেটা আবার ভিন্ন জিনিস, সেটাও দেখব। আচ্ছা, এক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ক্রল। স্ক্রল দিয়ে আমি কত পিক্সেল তাকে উপর থেকে সরাতে চাই, 10 পিক্সেল,
and 20 পিক্সেল। এইটা আবার একটু উল্টা, বুঝছেন? প্রথমটা হচ্ছে লেফট, বাম থেকে কত সরবে, পরেরটা হচ্ছে টপ থেকে কতটুকু সরবে। ঠিক আছে, দেখছেন ইমেজটা কোথা থেকে শুরু হয়েছে? এখন আমি যত পিক্সেল দিলাম 70 এবং 60, উপর থেকে 60 পিক্সেল নেমে আসলো, বাম থেকে এই সাইডে চলে আসলো। আচ্ছা, এখন আমি যদি চাই যে না উল্টা হোক, তাহলে দিব কি হলো, আচ্ছা ধরেন -20 পিক্সেল, -20 পিক্সেল দিলাম। এখন দেখেন আমি মাইনাস যত দিতে থাকবো সে তত উপরের দিকে উঠতে থাকবে, আর যত এটা প্লাসের দিকে যাবে তত সে নিচে নামতে থাকবে। ঠিক আছে, জিরো থাকা মানে একদম বরাবর ওইখান উপরে থাকা, আর মাইনাস যাওয়া মানে উপরে যাবে। আচ্ছা, এটা মাইনাস মানে সে ডান দিক থেকে বামে সরবে, আর প্লাস হওয়া মানে সে বাম থেকে ডানে সরবে। ঠিক আছে, একটু কনফিউজিং, এটা আপনারা টিউটোরিয়াল দেখে দু একবার প্র্যাকটিস করে নেবেন, তাহলেই পারবেন। আচ্ছা ওকে, হলো ব্যাকগ্রাউন্ড। এখন মেনু, আমাদের 20 মিনিট পার হয়েছে, 30 মিনিট হয়ে গেছে না? আচ্ছা, 30 মিনিটে আমরা কি কি শিখলাম? মার্জিন, প্যাডিং, ব্যাপারগুলো মোটামুটি বুঝলাম। ব্যাকগ্রাউন্ড, বর্ডার, আচ্ছা হ্যাঁ ওই তো, হ্যাঁ স্ক্রল গুলা। আচ্ছা, এখন কয়েকটা জিনিস আমি বলবো না, যেমন আমি কালার কি কাজ করে বলবো না, সমস্যা হবে। যেমন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটা কি কাজ করে বলবো না, আন্ডারলাইন। আন্ডারলাইন করে এরকম, হ্যাঁ হ্যাঁ আন্ডারলাইন করে। আবার টেক্সট ডেকোরেশন নান মানে কি, আন্ডারলাইনটা বা যে কোনো কিছু থাকলে চলে যাবে। আচ্ছা, যদি আমরা ইটালিক করতে চাই, ইটালিক করতে চাই এরকম, হাইটেক করা যাবে, ইএম করা যাবে, সিএসএস দিয়ে করতে চাইলে টেক্সট স্টাইল ইটালিক। ঠিক আছে, এবার ফন্ট সাইজ কি কাজ করে বলতে হবে, ফন্ট সাইজ কি কাজ করে বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, টেক্সটের সাইজ ঠিক করে। আচ্ছা, ফন্ট ওয়েট, বোল্ড, নরমাল, পার্থক্য বুঝাইতে হবে। তারপরে হচ্ছে হ্যাঁ ফন্ট ওয়েট হচ্ছে এই যে বোল্ড, এটা বোল্ড, এটা নরমাল। ঠিক আছে, এই যে দেখেন একই সাইজের টেক্সট, এটা বোল্ড, এটা নরমাল। ঠিক আছে, আচ্ছা এই তো, আর কি? আচ্ছা, এগুলা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু সিএসএস এলিমেন্টস। এখন আমরা এই টেমপ্লেটটাকে ঠিকমতো ডিজাইন করি, দেখি কি কি এলিমেন্ট আসে। যে এলিমেন্ট গুলো আসবে সেগুলো আমি একটু একটু করে ব্যাখ্যা করব, আর যেগুলো আসবে না সামনে আরো আমরা অনেকগুলা এইচটিএমএল সাইট করব, সেখানে আসবে। ঠিক আছে, কাজে বেশিরভাগ ট্যাগই আপনি মানে সিএসএস স্টাইল গুলো দেখবেন ক্লাসে করা হচ্ছে, কিন্তু তারপর আপনাদের কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি যেমন ক্লাসে যদি জিজ্ঞেস করি যে এটা আমি এখন কিভাবে করতে পারি, আপনাদেরকে বলতে পারতে হবে যে এইভাবে করা যেতে পারে। আচ্ছা, ক্লাস কিন্তু এরকম না যে আমি আজকে ক্লাসে বলে দিব আপনি সেটা বাসায় যেয়ে দেখবেন, এরকম না। ব্যাপারটা এরকম, আপনি আগে বাসা থেকে দেখে আসবেন, তারপরে ক্লাসে বলবেন। হ্যাঁ
হ্যাঁ, নেক্সট ক্লাসেরটা আমি আগে বলে দিই। আমি যেমন গত ক্লাসে বলে দিয়েছি আপনাদেরকে আগামী ক্লাসে কি টিউটোরিয়াল দেখে আসতে হবে, তাই না? এরকম আমি নেক্সট ক্লাসেরটা বলে দিব, আপনি নেক্সট ক্লাসে টিউটোরিয়াল দেখে আসবেন, পড়ে আসবেন। যেগুলো বুঝবেন না, অনেক কিছু মাথা নষ্ট হয়ে থাকবে, ক্লাসে এসে ক্লিয়ার হবে। ক্লাসটা হচ্ছে ক্লিয়ার হওয়ার জন্য। আর ফাউন্ডেশনের 60 জিবির উপরে টিউটোরিয়াল আছে, যে টিউটোরিয়াল দেখে আমি শিখছি 4 বছর আগে, 3-4 বছর আগে। তারপরও আমি রাসেল ভাইয়ের বাসায় গিয়ে ওনার বাসায় থেকে শিখছি ওনার কাছে সরাসরি। তখন আমি ইন্টারমিডিয়েট শেষ করে ওনার বাসায় গেছিলাম ভার্সিটি ভর্তি পরীক্ষার আগে। আমি ভর্তি পরীক্ষার জন্য কোনো কোচিং করি নাই, কিছু করি নাই, জাস্ট এদিকে এই টাইম ইনভেস্ট করছি। চান্স ভাগ্যের ব্যাপার, এটা টোটাল লাক, ঠিক আছে? হ্যাঁ, টোটাল লাক। আমার যে 3 জায়গায় চান্স হয়েছে সব লাকে। এ গেল। আচ্ছা, তার মানে হচ্ছে এরকম হবে না যে ক্লাসে আসলাম, আমি একটা জিনিস বলছি, এটা আপনি ব্ল্যাঙ্ক ফেস করে থাকবেন। আমি ব্ল্যাঙ্ক ফেস একদম পছন্দ করি না, সত্যি কথা। আমি ব্ল্যাঙ্ক ফেস একদম পছন্দ করি না। আমি বলছি কিছু একটা, সেই ব্যাপারে আপনার ক্লু থাকতে হবে, কিছু জানা থাকতে হবে। যদি কিছু জানা থাকে আপনি সেটা সম্পর্কে খুব ইজিলি বুঝতে পারবেন। যদি না জানা থাকে মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি আগে থেকে একটু দেখে আসতেন তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারতেন। আজকের ক্লাসগুলো আপনারা আগেই কিছু কিছু করছেন, কিছুটা বুঝতে পারছেন, কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম। নেক্সট ক্লাস কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে। কেন? কারণ নেক্সট ক্লাসে নতুন নতুন জিনিস আসবে, নতুন জিনিস শিখবো, তাই না? কাজেই আপনাদেরকে আগে থেকে কিছু জেনে আসতে হবে। যেমন আমি যে কোয়েরি ক্লাসে যাওয়ার আগে 1 সপ্তাহ টাইম দিব আপনাদেরকে। অর্থাৎ আমি এক বুধবার এইচটিএমএল সেশন শেষ করে পরের সোমবার আপনাদের যে কোয়েরি ক্লাস নিব। এই 5 দিনে আপনাদের কাজ থাকবে 5টা টিউটোরিয়াল দেখা, খুব ছোট্ট ছোট্ট 5টা টিউটোরিয়াল দেখবেন, এক একটা অন্তত 10 বার করে দেখবেন। 10 বার করে দেখতে সময় লাগবে 1 ঘন্টা। একটা একদিনে একটা করে দেখবেন, সেটা 10 বার করে দেখবেন, 10 বার প্র্যাকটিস করবেন, করে পরের দিন ক্লাসে আসবেন, আমি বলতে থাকবো, ভুল বললে আপনারা ধরাই দিবেন। ঠিক আছে? পারবেন না? সম্ভব না? আচ্ছা, আশা করি সম্ভব। ছেলেরা তো পারে, আপনারা বেশি পারার কথা, ধৈর্য বেশি আপনাদের। ওকে, তাহলে আমরা এখন এই সাইডটাই কিছুটা মানুষ করার চেষ্টা করি, ঠিক আছে? আহ আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে আমি এখানে, আমার কাছে ইনস্ট্যান্ট কোনো ইমেজ নেই, কিন্তু আমার এখানে একটা ইমেজ দরকার ছিল না? আমি কোত্থেকে ইমেজ পাবো? গুগলে গিয়ে তো ইমেজ দেওয়াই যায়, কিন্তু আমি গুগলে যাব, ইমেজটা সেভ করব, তারপর সেই ইমেজটা দিব, অনেক ঝামেলার টাইম না? দরকার নেই তো আমার এখন। কাজে আমি তাড়াতাড়ি করার জন্য কি করব? প্লেস হোল্ডার ইমেজ ব্যবহার করব। এর জন্য খুব ভালো একটা সাইট হচ্ছে placeholder.it। ঠিক আছে? আচ্ছা, দাঁড়ান, প্লেস হোল্ড সম্ভবত, হ্যাঁ, placehold.it। এখানে খেয়াল করেন সিস্টেমটা কি। জাস্ট লিখবেন http:/placeholder.it, তারপর আপনার কতটুকু সাইজের ইমেজ লাগবে সেটা লিখে দিবেন। প্রথমটা ওয়াইড, তারপর একটা হাইট, কত সাইজের এরকম ইমেজ চলে আসবে। ঠিক আছে? ধরেন আমরা একটা উদাহরণ দেই, এটা আমরা নিয়ে যাই আমাদের এইচটিএমএল ফাইলে। এখন আমাদের এখানে সাইজ দরকার কত? ধরেন 100 ইন্টু 50। চলে আসছে? এরকম আপনার যে সাইজ লাগবে ঠিক সেই সাইজ অটোমেটিক্যালি চলে আসবে। ওদের কাছে সব সাইজের ইমেজ আছে। আমার যদি এখন এটা 200 ইন্টু 100 লাগতো, অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, নাহলে সে নেট থেকে আনবে কিভাবে? ঠিক আছে?
আচ্ছা, আনলাম। এখন আমরা এটাকে ডিজাইন করি। আচ্ছা, আর আমার কিছু টেক্সট দরকার এখানে, তো আমি লরেন্স এক্সাম এটাকেই ডবল করে দিই। পিকচারটা তো আমি চাইলে আমার এখানে যেরকম আমরা যেভাবে আমরা এই ইমেজটা আনছি সেভাবে আনতে পারি, ঠিক আছে। ওরা শুধু এই সার্ভিসটা দেয় যে আমি যা সাইজ দিয়ে দিব, ওরা যে কোনো সাইজের ইমেজ দিয়ে দিবে, আমাকে এখন সাইজ করতে হচ্ছে না ইমেজটা। না, এই সাইটের মাধ্যমে সেটা ডিফাইন করা যাবে না। তবে অন্যান্য আরো সাইট আছে যেগুলো এরকম ডিফাইন করতে দেয়, ঠিক আছে। যেমন তার মধ্যে একটা হচ্ছে লরেন পিক্সেল। lorenpixel.com। এখানে দেখেন আপনি কি রিলেটেড ইমেজ চান, ঠিক আছে, সেটাও লিখে দিতে পারবেন। সাইজ দিবেন আর রিলেটেড ইমেজ। সে আমি স্পোর্টস না বিজনেস দিলাম। এটা সাইজ হচ্ছে 200 ইন্টু 150, 100 দিই, আর এটা 250 দিই। ঠিক আছে, এটা আবার র্যান্ডম, আপনি রিফ্রেশ দিবেন ইমেজটা চেঞ্জ হবে। এটা হচ্ছে মানে সাইটের ডেমো তৈরি করার জন্য খুব ভালো একটা সাইট। এই যে ব্যানারটা আমাদের স্ট্যাটিক, এই ব্যানারটা আমি যদি চেঞ্জ করে দিতে চাই, যে আমি এই ইমেজটা দিব না, আমরা এখানে এটা সাইজ কত, সে আমরা 960 পিক্সেল তো আমাদের হোয়াইট, তাই না। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে 960 ইন্টু সে 400, স্পোর্টস থেকেই আসে, ঠিক আছে। এবার রিফ্রেশ দিব, আবার চেঞ্জ হবে, ঠিক আছে। না, এটা ফ্রি। আচ্ছা, চার্জ নিলে আমি নিয়ে আসলাম না এখন। আচ্ছা, তো এখন আমরা এটাকে স্টাইলাইজ করি, ঠিক আছে। তো আমরা চাইতেই পারি যে আমাদের পুরা সাইটের উপরে এখানে বডিতে মার্জিন, সরি, বর্ডার টপ 5 পিক্সেল সলিড রেড, লাল কালারের একটা বর্ডার টপ থাকে। ভালো লাগে না দেখতে? বা লাল না দিয়ে অন্য একটা কালার দিই, ধরেন এই কালারটা দিই, কি বলেন? হুম, কাজে আমরা এই কালারটা, আচ্ছা এটা কি কালার, আচ্ছা এইটা আমরা কপি করব। কেন কেন কপি করব, কারণ আমার এখনো বডি এলিমেন্ট সিএসএস এর মধ্যে নাই। আচ্ছা, এটা ফায়ারফক্স প্রো। আচ্ছা, তো আমি হচ্ছে সিএসএস এ বডি লাগে, বডি খুলতে হবে আমার, মানে বডি নামে কোনো কিছু নেইনি। নিলাম, বর্ডার টপ দিয়ে দিলাম, ঠিক আছে, রিফ্রেশ দেই। ওকে, এখন আমি চাইতেই পারি যে বর্ডার টপ থেকে আমার লোগোটা বা ধরেন হেডারটাই একটু নিচে নেমে আসবে, মার্জিন টপ 20 পিক্সেল, অর্থাৎ হেডারটা উপর থেকে একটু নেমে আসলো, ঠিক আছে। এবার আমি চাইতেই পারি এটা একটু, এটাও মেনুটাও একটু উপর থেকে নেমে আসে, মার্জিন টপ, ঠিক আছে না। আচ্ছা, দিবেন সাইজ দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আমি just, এটা পুরোটা জুড়ে বলতে কত আমার, এটা সাইজ হচ্ছে 300 পিক্সেল, আমি 300 পিক্সেল দিতে চাই। 300 পিক্সেল আসলো। আবার এতটুকু যদি দিতে চাই তাহলে আমার এটার হোয়াইট বাড়াই দিতে হবে, এটার হোয়াইট বাড়াই দেই। উপর থেকে হাইট লিখবেন, হাইট,
ঠিক আছে, ওকে গেল। এখন আর কি চাইতে পারি বলেন তো? আমরা মেনু, আচ্ছা এখানে আমরা একটু স্টাইল করতে চাইবো তাই তো? ঠিক আছে, তাহলে মেনুতে আমরা একটু এতে প্যাডিং দিই, প্যাডিং 5 পিক্সেল 10 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কি কালার দেওয়া যায়? ইউএলএ ইউজ করলে যেটা হবে সে সমস্তটা জুড়ে হবে, মানে এই যে মাঝখানে আমরা ফাঁকা পাচ্ছি না একটা, এই ফাঁকাটা থাকবে না। ধরেন এই কালারটা দিব, আর কালারটা তাহলে আমি হোয়াইট দিই। কালার হোয়াইট দিলে আবার ব্যাকগ্রাউন্ডটা, আমার ডিজাইন সেন্স খুব খারাপ, ঠিক আছে, কাজেই দেখতে সুন্দর হবে না। এটা একটু এটা মোটামুটি চলে, কি বলেন? হ্যাঁ, বেশি হালকা হয়ে গেছে। এটা ওইটা গ্রাফিক ডিজাইন শিখতেছে না মানুষ, যারা গ্রাফিক ডিজাইনার করবে, আমাদের কাজ নাকি এটা? তবে আমাদের ডিজাইন সেন্স থাকা ভালো দরকার। আপনাদের হয়তো ডিজাইনের উপর 2-1টা ক্লাস পেতে পারে। জাস্ট এমনি দিলাম আর কি, মানে আমি তো প্রথমে মার্জিন টপ দিছিলাম, তারপরে হচ্ছে ইয়া দিই নেই, তারপরে বটম দিলাম, এই জন্য আলাদা আলাদা হয়ে গেল। এটা ব্যাপার না, একই। ঠিক আছে, আচ্ছা এখন মেনুতে সিলেক্ট, মেনুতে ডিসপ্লে ব্লক দিলে যেটা হবে, সে তার সমস্ত জায়গাটুকু দখল করবে। ধরেন আমার একটা এলিমেন্টের, আমার তো ওয়েবসাইটের হচ্ছে সাইজ হচ্ছে এতটুকু, মনে করেন প্যারেন্ট ডিভের সাইজ হচ্ছে এই পুরা 960 পিক্সেল, কিন্তু আমার একটা এলিমেন্ট আছে যার ওয়াইড হচ্ছে এতটুকু। এখন এতটুকু হওয়ার ফলে কি হবে, অতটুকু যেহেতু ফাঁকা, নিচের থেকে জিনিসপত্র উপরে উঠতে চাইতে পারে, তাই না? এই জন্য ডিসপ্লে ব্লক দিলে হবে কি, যদিও তার সাইজ এতটুকু, সে পুরাটা দখল করবে। ঠিক আছে, হ্যাঁ উঠতে দেবে না। আচ্ছা, এই এই হেডারের ক্ষেত্রে আমাদের ডিসপ্লে ব্লক দরকার নেই, আমাদের ওভারফ্লো হিডেন দরকার। কেন বলেন তো? এইচটিএমএল এটাকে আমি বাগ বলি, এইচটিএমএল এর একটা বাগ আছে, সেটা হচ্ছে, খেয়াল করেন এটা কি, এই দুইটার প্যারেন্ট ডিভ, যেহেতু এই দুইটার প্যারেন্ট ডিভ এইটা, এই দুইটাতে যদি ফ্লোট দেওয়া থাকে, দুইটাতেই ফ্লোট দেওয়া আছে, তাহলে হয় কি, প্যারেন্ট ডিভের হাইট 0 পিক্সেল হয়ে যায়। প্যারেন্ট ডিভ কোনো জায়গা দখল করে না, ফ্লোট করা মানেই সে তার প্যারেন্ট ডিভ ওই ফ্লোট অংশটুকু জায়গা দখল করে না। যেমন আমি যদি অর্থ হিডেনটা উঠাই দিই, তাহলে খেয়াল করেন উপরে, খেয়াল করেন 0 পিক্সেল হাইট, ওয়াইড 960 পিক্সেল, 0 পিক্সেল হাইট দেখাচ্ছে। কারণ হচ্ছে তার নিচে যে এলিমেন্ট গুলো আছে তার ভিতরে সমস্ত এলিমেন্টে ফ্লোট দেওয়া আছে। এটা হচ্ছে এইচটিএমএল এর একটা বাগ বা সিএসএস এর একটা বাগ, আমার মতে এরকম হওয়া উচিত না। তো এটা ফিক্স করার জন্য উপায় হচ্ছে ওভারফ্লো হিডেন দেওয়া। ওভারফ্লো মানে কি, মানে হচ্ছে প্যারেন্ট ডিভ এর বাহিরে তারা যেতে পারবে না, বা বাহির থেকে ভিতরে আসতে পারবে না, ওভারফ্লো হবে না। ওভারফ্লো মানে কি, গ্লাসে যখন পানি ঢালতে থাকি টইটম্বুর হয়ে যাওয়ার পরে যে পড়ে যায়, সেটা হচ্ছে ওভারফ্লো, তাই না? পড়ে যাবে না, সে টইটম্বুর ভরে থাকবে, বাহির থেকেও নিবে না, ভিতর থেকেও বেরোবে না, এয়ার টাইট। ঠিক আছে,
এই জন্য যখনই আমি ওভারফ্লো হিডেন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বাগ মানে হচ্ছে এরর, প্রোগ্রামিং এর ভাষায় এররকে বলে বাগ। আচ্ছা, এখন কি ওভারফ্লো, যদি ওভারফ্লো আমি হিডেন দেই তাহলে দেখছেন সে সম্পূর্ণ জায়গা দখল করছে। এখন দেখেন হাইট 104 পিক্সেল দেখাচ্ছে, সম্পূর্ণ জায়গা দখল করলো। হুম, ওভারফ্লো হিডেন মানে হচ্ছে সে যখন সে 0 পিক্সেল, হেডার যখন 0 পিক্সেল, তার নিচের এলিমেন্ট গুলা কি কোনোভাবেই 0 পিক্সেলের বেশি হইতে পারবে যদি তার ওভারফ্লো হিডেন করা থাকে? বেশি হতে পারবে না, কাজে সে বাধ্য পুরো জায়গাটা দখল করতে, ওদেরকে জায়গা দেওয়ার জন্য, ওদেরকে জায়গা দেওয়ার জন্য সে বাধ্য পুরো জায়গা দখল করতে। যদি ওদেরকে তার জায়গা দিতে না হতো, অর্থাৎ সে বাধ্য না হতো, সে করতো কি নিজের সাইজ 0 পিক্সেল করে রাখতো, আর ওরা ওরা তাকে ওভারফ্লো করে তারা বড় হয়ে থাকতো, যেটা হচ্ছিল। আচ্ছা, এটা হলো সমস্যা। কি হয় সমস্যা হয়, আমি যে প্যাডিং মার্জিন দিচ্ছি, দেখেন আমি যদি ওভারফ্লো হিডেন না দেই, মার্জিনটা কোথায় কাজ করে বলেন তো? না, ওই যে দেখছেন উপরে যে লাইনটা না, এই ইমেজটার উপরটা খেয়াল করেন, এই ইমেজটার উপরে এখানে 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল, ওইখানে আছে না উপরে, ওটাই হচ্ছে হেডারের শুরু, ওইখানেই হেডার শেষ। ওই হেডারের উপরে 20 পিক্সেল, ওই হেডারের নিচে 20 পিক্সেল, ঠিক আছে? কিন্তু আমরা তো ওই হেডারকে টার্গেট করছি না, কাজে ওই হেডারের উপর নিচে 20 পিক্সেল আমাদের দরকার নেই, আমাদের সম্পূর্ণটার উপর নিচে দরকার, তাই না? এই জন্য সম্পূর্ণটা করার জন্য একই কাজ হবে যদি ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার যদি এটা দেই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না, কারণ কিসের উপর ব্যাকগ্রাউন্ড দেখাবে? তার তো সাইজই নেই, সে তো নাই, নিরাকার, 0 পিক্সেল। এই জন্য যদি আমি ওভারফ্লো হিডেন দেই, তাহলে সে পুরো জায়গাটা দখল করবে এবং পুরোটা জুড়ে ব্যাকগ্রাউন্ড দেখাবে, বা মার্জিনটাও তার নিচে চলে আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন বডি কই গেল? আরজিবি হচ্ছে কালারের কোড। কালারের কোড দুই রকম হয়, হেক্সা কোড, আরজিবি কোড। এটা আরজিবি কোড, হেক্সা কোড চাইলে হেক্সা কোড দিতে পারেন। ওইটাই আরজিবির মানগুলা, রেড, গ্রিন, ব্লু, কতটুকু রেড, কতটুকু গ্রিন, কতটুকু ব্লু, ঠিক আছে? আচ্ছা, আমরা এই কালারটাই এটার ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে? কালারটা ব্ল্যাক হবে, হ্যাঁ ব্ল্যাক হোক, আর ফন্ট ওয়েটটা বোল্ড করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা যে এরকম হয়ে আছে, আমরা এরকম না চাই, এরকম চাই না, প্রাথমিকভাবে ওরকম থাকবে না, কিন্তু যখন আমরা এখানে মাউসটা নিব, তখন সে শো করবে, এই ব্যাকগ্রাউন্ডটা শো করবে, অর্থাৎ হোভার করবে। সেটা যদি করতে চাই, আমরা কাকে হোভার করব? এ কে, এ কে হোভার করলে এটা শো করবে, এছাড়া করবে না। তাহলে আমরা যাব হচ্ছে মেনু এলআই এ, মেনু এলআই এ কোলন, স্পেস ছাড়া, কোলন, হোভার, এর ভিতরে যা লিখবো সেটা হচ্ছে শুধুমাত্র হোভার করলেই শো করবে। সেভ দিলাম, রিফ্রেশ দেই, এখন নাই, যখন হোভার করছি তখন আসছে। হ্যাঁ, সাইজ বড় করতে চান? ফন্ট সাইজ দিবেন, ফন্ট সাইজ
তাহলে দেখেন কি লাফালাফি শুরু করেছে, ঠিক আছে। আচ্ছা, গেল, এখানে মোটামুটি শেষ, স্লাইডার ঠিক আছে। এখন হচ্ছে এগুলা হেডিং থাক, হেডিং এর মতো, এটার কালারটা হচ্ছে এই কালারটা হবে। আচ্ছা আমি 15 পিক্সেল কেন দিচ্ছি? সেটা তো স্লাইডার লাগবে, আমরা এটা jQuery ক্লাসের পরে করবো। jQuery লাগবে না স্লাইডার করতে? হেডারের কালার গুলা এই হবে, ঠিক আছে, আমাদের সাইটের কালার স্কিম এটাই হোক। এবার এখানে দেখেন লাইন হাইট 18 পিক্সেল। এই যে দেখেন লাইনের মাঝখানে দূরত্ব দেখছেন, দুইটা লাইনের মাঝখানে দূরত্ব, যত বড় লাইন হাইট দিবেন তার উপর নিচে অর্ধেক অর্ধেক জায়গা নিয়ে ফন্টটা অতটুকু জায়গা নিবে। অর্থাৎ আমার ফন্ট সাইজ যদি হয় 16 পিক্সেল, যদি ফন্ট সাইজ হয় 16 পিক্সেল, লাইন হাইট হয় 36 পিক্সেল, তাহলে সেই লাইনের উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল, মোট 20 পিক্সেল, আর তার নিজের সাইজ 16 পিক্সেল, টোটাল 36 পিক্সেল জায়গা দখল করবে তারা, ঠিক আছে। আচ্ছা আমরা চাইলে এটা, হ্যাঁ ফন্ট সাইজ সহ যতটুকু তার ফন্ট সাইজ, ধরেন 16 পিক্সেল এবং তার লাইন হাইট দিলাম 36 পিক্সেল, তাহলে ফন্টের যে 16 পিক্সেল সেটা বাকি থাকে কত, 20 পিক্সেল বাকি থাকে। তাহলে সে উপরে 10 নিচে 10 নেবে। যদি আমার ফন্ট সাইজ হয় 14 পিক্সেল, তাহলে সে তার উপরে 11 নিচে 11 নেবে, কারণ 14 নেওয়ার পরে 22 বাকি থাকে, 11 11 করবে না। আমি যে 15 দেশে 11.5 11.5 নেবে, 10.5 10.5 নেবে, তার তো যোগ বিয়োগের সমস্যা নেই, তো কম্পিউটার। ওকে, তা লাইন হাইট এত হলে ভালো লাগে না, 24 হলে বেশ স্ট্যান্ডার্ড, 16 24 মোটামুটি ভালো। আচ্ছা আমার পুরা সাইটের বডি কোথায়, পুরা সাইটের ফন্ট সাইজ হবে 16 পিক্সেল, ডিফল্ট 16 পিক্সেল থাকে বেশিরভাগ ব্রাউজারে। ফন্ট ওয়েট নরমাল, ফন্ট আর কিছু দরকার নেই, আর হচ্ছে ফন্ট ফ্যামিলি এরিয়াল। আমার হচ্ছে ডিফল্ট ফন্ট গুলোর মধ্যে এরিয়ালটা একটু পছন্দ। না বোল্ড, নরমাল, লাইট, অনেক ফরমেশন হয়, 100 200 300 400 500 600 700 800 900 পর্যন্ত, 9টা ভেরিয়েশন হয় ফন্টের, মোটা চিকনের, ঠিক আছে। এটা আমরা আরেকটু পরে দেখবো, যখন আমরা গুগল ফন্ট নিয়ে কাজ করবো তখন দেখবো, ঠিক আছে। ওকে গেল। এবার সাইড বাইরের লিংক গুলা, ইউএল, এখানে হচ্ছে লিস্ট স্টাইল, খেয়াল করেন লিস্ট স্টাইল করে কি, নান করে দেওয়া মানে সাইড থেকে যে ডট ডট গুলো ছিল সেগুলো চলে যাওয়া। যদি আমি ডিস্ক লিখি তাহলে ডিস্ক হবে, যদি লিস্ট স্টাইল এটা কি সার্কেল, সার্কেল হবে, ঠিক আছে। লিস্ট স্টাইল স্টার আছে, এখন স্টার নেই, আগে ছিল। আচ্ছা এখন মনে হয় সার্কেল, ডিস্ক আর হচ্ছে নান, এই তিনটা সাপোর্ট করে, 3 রকম লিস্ট স্টাইল দেওয়া যায়, ঠিক আছে। তো আমাদের এখানে স্টাইল দরকার নাই, অথবা আমি ডিস্ক দিই, না সরি সার্কেল দিই। যদি সার্কেল দেই তাহলে ওর সাইড বাম সাইডে প্যাডিং লেফট 20 পিক্সেল, এলাই ঠিক আছে। এতে টেক্সট নান, আচ্ছা কালারটা হচ্ছে এই কালার হবে। আচ্ছা এখন মনে করেন আমি এই কালারটা যাচ্ছি, ব্রাউজারের উপরে যে কালারটা আছে না এই কালারটা, এটা কোড কেউ বলতে পারবেন? হ্যাঁ
হ্যাশ দিয়ে পিক্সি দিয়ে কপি করব। পিক্সি নিলাম, এই কালারটা আমি চাই, কিন্তু আমি এই কালারটা চাই না, আমি চাই এই কালারটা। কন্ট্রোল অল্ট সি, ঠিক আছে। কালার নরমালি ব্ল্যাক থাকবে, আর এলআই এ আমি একটু মার্জিন দেই, মার্জিন 5 পিক্সেল 0, একটু উপর নিচে মার্জিন দিলাম। আর এটা হোভার করলে কালারটা হবে এইটা, ঠিক আছে। এবার ফুটার, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে যেটা কালকে ছিল সেটার কিছুটা মানুষ রূপ, আরো অনেক সুন্দর করা যাবে, ঠিক আছে, যদি মানে কেউ চায় করতে। তো আজকে আমরা সিএসএস এর যে যে প্রপার্টি গুলো দেখলাম, সেগুলোর মধ্যে কোনোটা বোঝা যায় না এমন কিছু আছে? এমন কোন সিএস ওভারফ্লো হিডেন হচ্ছে যখন কোনো এলিমেন্টকে আমরা চাইবো না যে তাকে ছাপায় তার নিচের বা উপরের কোনো জিনিস চলে আসুক, অর্থাৎ এতটুকু জায়গা তার নেওয়ার কথা নিচের থেকে উপরে চলে আসছে, অথবা এইটা ওর ভিতরে জিনিসগুলো বের হয়ে আসছে, আসবে, আসবে, দেখবেন আসবে। আচ্ছা দেখেন আসে কেন। ক্লোজ করে নিই আগে। দেখেন দাঁড়ান আমি দেখাচ্ছি, মানে ভুল হওয়ার সিচুয়েশন তৈরি করতে তো কষ্ট। আচ্ছা দাঁড়ান আমি সিএসএস টা ইয়া করে দেই। সিএসএস টা মুছে দিলাম। এখন দেখেন হেডারের মধ্যে লোগো
এটার ওয়াইড 20 পিক্সেল এবং ফ্লোট লেফট দেখছেন, এটা এটার উপরে চলে গেছে, এটা এটার উপরে চলে গেছে। হ্যাঁ, যদি এখন আমি এটার ওভারফ্লোটা দেই, অর্থাৎ দাঁড়ান, ধরেন এটা 3 সেকেন্ড। এখন খেয়াল করেন, এই যে এটা এটা তো নিচে থাকার কথা, তাই না? ও তো হেডারের অংশ না, কিন্তু সে কিন্তু উপরে চলে যাচ্ছে, তাই না? হেডারের জায়গায় চলে যাচ্ছে, কারণ সে জায়গা পাচ্ছে তাই চলে যাচ্ছে। আমরা যদি এটা না চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ওভারফ্লো হিডেন, তাহলে সে আর ওভারফ্লো করে উপরে যাবে না। বোঝা গেল? ওভারফ্লো হিডেন না দিলে সে ওভারফ্লো করে চলে যাচ্ছে, কারণ সে জায়গা পাচ্ছে চলে যাচ্ছে। ফ্লোট দিলে এই সমস্যাটা করে ফ্লোটের ক্ষেত্রে। হ্যাঁ, হবে এমন না, যদি আপনার প্রয়োজন হয় তাহলে করবেন। যদি আপনার সমস্যা না হয়, এরকম ঝামেলা না করে, তাহলে দরকার নাই। যদি ঝামেলা করে তাহলে করতেই হবে। আমার তখন ইউজ করতে হলো, কারণ হচ্ছে আমি উপর নিচে মার্জিন দিতে চাচ্ছিলাম, কিন্তু নিচ্ছিল না, কারণ তার সাইজ 0 পিক্সেল, সে মার্জিন নেবে না। এই জন্য আমাকে বাধ্য হয়ে ওভারফ্লো হিডেন ব্যবহার করতে হলো, যেন সে উপর নিচে জায়গা নেয়। প্যারেন্ট ডিভকে, যার ভেতরের ডিভ গুলো না, সব প্যারেন্ট, যার ভিতরের ডিভ গুলাতে ফ্লোট দেওয়া আছে, যার কারণে সে 0 পিক্সেল হয়ে গেছে, তাকে ওভারফ্লো হিডেন দিবে। ঠিক আছে? অথবা যাকে ওভারফ্লো করে তার অন্য, মানে তার বাহিরের এলিমেন্ট গুলো চলে আসছে, সেটাকে ওভারফ্লো হিডেন দিবেন। যদি আপনি না চান তার ওভারফ্লো হোক, যদি চান হবে তাহলে তো হবেই। ঠিক আছে, গেল। আচ্ছা, এখন থেকে প্রত্যেক ক্লাসের, ক্লাস তো 3টায় আপনাদের, তাই না? আচ্ছা, 3টায় আসছে। আচ্ছা, আমি এটা রেকর্ড বন্ধ করি, এটাতে রেকর্ড হওয়ার দরকার নেই।